সুপ্রিম কোর্টের রায় টেকে নাই। সুপ্রিম কোর্ট বলে দিয়েছে যার ক্ষমতা দখল করার আইনগত ভিত্তি নাই তিনি দখল করে যত আইন করেন সংসদের 300 জনে মিলে যদি বিল করেন এটা অবৈধ। তাদেরকে সুপ্রিম কোর্ট বলছেন রাষ্ট্রদ্রোহী, ফৌজদারি অপরাধকারী, চর দখলকারী। আমাদের সংবিধানে কোনোভাবে অনির্বাচিত ব্যক্তিকে রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার কোনো সুযোগ নাই। যদি কেউ অধিষ্ঠিত হন তাহলে সংবিধানে যে বিধান নাই আপনি সেই বিধান করলে এটা হবে রাষ্ট্রদ্রোহিতা। ফলে ওনার অবৈধ ক্ষমতা দখল উনি যেটা মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে করেছিলেন ওনার দেশীয় এবং বিদেশি ওস্তাদদের সাহায্যে, সেটা অবৈধ। এখন দেশের মানুষ ফুঁসে উঠছে যে এখন এদের এক্সিটের সময় এসে গেছে, অর্থাৎ খাদের কিনারে এসে পড়েছে। মানুষকে রুখে দাঁড়াতে হবে। এখন সময় এসেছে এদেরকে শুধু না বলা না, এদেরকে প্রতিরোধ করার জন্য সম্মিলিতভাবে আমাদের ঐক্যবদ্ধ হবার। পতনের একেবারে লাস্ট সীমানায় খাদের কিনারে আসছে। আর আওয়ামী লীগের তো বাংলাদেশে 1/3 মানুষ নিরঙ্কুশ ভাবে আওয়ামী লীগ করে। 18 কোটি মানুষ যদি ধরি তাহলে 6 কোটি মানুষ বাংলাদেশে। আমরা কজন বিদেশে আছি, জেলেই বা কতজন আছে। মানুষ কিন্তু ফুঁসে উঠতেছে। সেদিন খুব দূরে নয় যে এই যে যারা অনেক কুকর্ম করতেছে তাদের আর বেশি দিন সময় আছে বলে আমার মনে হয়। ওই যে আগ্নেয়গিরির অগ্নি উদ্গীরণ হওয়ার মতো অবস্থা আমাদের দলীয় ব্যানারে করা লাগবে না, সাধারণ মানুষ ফুটে উঠছে। যেটার দৃষ্টান্ত দেখা গেছে গোপালগঞ্জে। আমি আওয়ামী লীগের একজন দায়িত্বশীল কর্মী হিসাবে চ্যালেঞ্জ করে বলছি আওয়ামী লীগ কোনো অস্ত্র ট্রেনিং দেওয়া লাগে না। কারণ 1971 সালে বিশ্বখ্যাত পাকিস্তানি জাদ্রেল সশস্ত্র সেনাবাহিনীকে মোকাবেলা করছে নিরস্ত্র বাঙালিরা আওয়ামী লীগের নেতৃত্বে। কাজে আওয়ামী লীগের এই কোন মেজরে দিয়ে ট্রেনিং দেওয়ার জন্য এটা হাস্যকর কাহিনী তৈরি করা, এগুলো এমন গল্প সাজাচ্ছে, এগুলো খুব র হ্যান্ডের গল্প, স্ক্রিপ্ট ভালো করে লেখা হচ্ছে না। আওয়ামী লীগের সারা দেশের মানুষের ভিতর যে ট্রেনিং সেটা হলো জয় বাংলা ধ্বনি, বঙ্গবন্ধুর প্রতি ভালোবাসা, শেখ হাসিনার প্রতি আনুগত্যতা, দেশের প্রতি কমিটমেন্ট। এখানে এইটা কোনো বোকাও করে। ঢাকার মতো জায়গায় যেখানে আমার ইউনিয়ন কমিটি একটা লোক নিরাপদ না, আমি এটা কনভেনশন সেন্টারে আওয়ামী লীগ লোককে ট্রেনিং দেওয়া হইতেছে। এই গাল গল্প, এটা ওই যে একটা সিনেমা দেখছিলাম শাহজাদি গুলবাহার আকাশ থেকে ওড়ে, পরে শুনলাম যে এটা আরব্য উপন্যাসের গল্প। এইরকম গল্প রচনা করতেছে। এটা হলো আওয়ামী লীগ সম্পর্কে মানুষকে একটা বিভ্রান্তিকর ধারণা দেওয়ার জন্য। এর সঙ্গে আওয়ামী লীগের সম্পৃক্ততা নেই। আওয়ামী লীগের কোন নেতা কর্মী এই জাতীয় কোনো ট্রেনিং এ যাচ্ছে না। আমাদের ট্রেনিং আমাদের বিশ্বাস, আমাদের ট্রেনিং আমাদের ভালোবাসা। দেখুন আমার কোনো ধারণা নাই, তবে অনুমানটা আছে। কারণ এই সেই দেশ যে দেশে বঙ্গবন্ধুর মতো মহান ব্যক্তিকে নির্মমভাবে হত্যা করা হয়, যিনি বঙ্গভবনে না থেকে ওই ধানমন্ডির অর্ডিনারি বাড়িতে থাকতেন। এই সেই দেশ যে দেশে স্বাধীন সার্বভৌম রাষ্ট্রে প্রকাশ্যে বিরোধী দলীয় নেত্রীকে হত্যার উদ্দেশ্যে গ্রেনেড নিক্ষেপ করে 23 জনকে মেরে ফেলে। এই সেই দেশ যেখানে একসঙ্গে 63টি জেলায় বোমা নিক্ষেপ করা হয়। এটা সেই দেশ যে খুনিদের জেলখানার থেকে শেখ হাসিনাকে সরিয়ে দেওয়ার পর নির্বিচারে ছেড়ে দেওয়া হচ্ছে। এই সেই দেশ যেখানে 75-এর 15 আগস্ট বঙ্গবন্ধুকে খুনের পরে 31শে ডিসেম্বর জেলখানার গেট খুলে দিয়ে সবাইকে বের করে দেওয়া হয়েছিল। এই সেই দেশ যেখানে 3রা নভেম্বর 1975-এ জেলখানায় জাতীয় নেতাদের হত্যা করা হয়েছিল। কাজী দেশে এদের দ্বারা অবিশ্বাস্য কিছু না। হরকাতুল জিহাদের নেতাদের যখন মুক্তি দিয়ে দিতে পারে তখন জেলের ভিতরে যে কোনো অজুহাতে আওয়ামী লীগের নেতৃবৃন্দকে খুন করে ফেলতে পারে, এটা অস্বাভাবিক না। তবে এই ঘটনায় যদি কেউ জড়িত হন তাদের জন্য ওয়ার্নিং, পৃথিবীর কোনো জায়গায় গিয়ে রক্ষা পাবেন না তারা। এই যারা ক্ষমতায় আছেন ডক্টর ইউনূস, তারপর তার পরিষদ, সেনাবাহিনী প্রধান, র্যাব প্রধান, বিজিবি প্রধান, সচিবরা, পুলিশ প্রধান, সবাইকে শপথ যাদের নিতে হয় তারা শপথ নেছেন যে বাংলাদেশের সংবিধানকে প্রোটেক্ট এবং প্রিজার্ভ করব, এই সংবিধানকে মানব। এই সংবিধানের ঊর্ধ্বে বাংলাদেশে কোনো আইন নাই। এই সংবিধানের বাইরে গিয়ে জুলাই প্রোক্লামেশন বলেন, অগস্ট প্রোক্লামেশন বলেন, আর সারা বছরের প্রোক্লামেশন বলেন, ডক্টর ইউনূস প্রোক্লামেশন বলেন, কোনোটাকে সুপারসিড করতে পারবে না লকে। আমাদের ল যেটা, এটাকে সুপারসিড করার কোনো সুযোগ নাই। ফলে ওই প্রোক্লামেশন অনুযায়ী ইলেকশন হবে এটা ভাবার কোনো কারণ নাই। ইলেকশন না দিয়েও তো অনেক অবৈধ দখল করে থাকেন না। জিয়াউর রহমান ক্ষমতায় এসে অবৈধ দখল করে হ্যাঁ না করছিলেন না, এরশাদ সাহেব এসে মার্শাল্লাহ জারি করেন নাই, মোস্তাক সাহেব থাকেন নাই। ক্ষমতায় থাকার চেষ্টা করতে পারেন যতক্ষণ অস্ত্র হাতে আছে, কিন্তু এটা যে অনন্তকাল থাকা যায় না এটা প্রমাণিত সত্য। অতএব যা কিছু বাংলাদেশে হবে
সেটা লিগালিটি হচ্ছে সংবিধান সম্মত উপায় হতে হবে, এর বাইরে আর কোনো কিছু করার নাই। দেখুন, আমাদের দেশের যে বিপুল পরিমাণ মানুষের সমর্থন আছে, সেই সমর্থনটা মানুষের ভালোবাসা। এই জায়গায় আমাদের যেভাবে নির্মম ভাবে যেখানে পায় মবের মাধ্যমে মেরে ফেলা হয়, 245 জন 75 জন মানুষকে রাস্তাঘাটে পিটিয়ে মারা হয়েছে এবং এর কোনো বিচার হবে না। বিপুল পরিমাণ পুলিশকে মেরে ফেলা হয়েছে, এর কোনো বিচার হবে না। আপনারা কি চান যে আমাদের মবের ভিতর ধরে মেরে ফেলুক? আমাদের দেশে তো কোনো এখন আইন নাই, কোনো প্রশাসন নাই। কোর্টে যাব, কোর্টের ভিতরে সাবেক আইনমন্ত্রীকে, সাবেক তথ্যমন্ত্রীকে কোর্টের ভিতরে মারতেছে। লয়ার এনগেজ করবো, লয়ারকে জেলে নিয়ে যাচ্ছে। এই অবস্থায় দেশের ভিতরে আমরা কিভাবে কাজ করব? তবে আমরা সুসংগঠিত হচ্ছি, করব। দ্বিতীয় হচ্ছে, আমাদের তৃণমূলের কর্মীদের বলবো, এটা একটি ষড়যন্ত্রের শিকার আমরা সবাই, তৃণমূলের কর্মীরা সহ আমরা সবাই। বঙ্গবন্ধু ভবনকে উড়িয়ে দেওয়া, গুড়িয়ে দেওয়া, এর চেয়ে ক্ষতি বাঙালি জাতির ইতিহাস আর কিছু নাই। বঙ্গবন্ধু কন্যার স্বামীর বাড়ি সুধাসদন, সেটাকে লুট করে গুড়িয়ে দেওয়া হয়েছে। আমার ভাইদের বাড়িঘর লুটপাট করে পেট্রোল দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে, গাছের পাতাটা পর্যন্ত নাই। কাজে যারা আমরা আওয়ামী লীগ করি তাদের উপর প্রতিশোধ, 71-এর পরাজয়ের প্রতিশোধ নেওয়া হচ্ছে এগুলি। কাজে একটু ধৈর্য ধরে অপেক্ষা করেন, অন্ধকার চিরস্থায়ী না। আমরা সবাই বিপদাপন্ন, এই বিপদ ইনশাআল্লাহ কেটে যাবে। অবৈধ উপায়ে ক্যান্টনমেন্টের ভিতর থেকে ক্ষমতায় আসেনি। আওয়ামী লীগ গণতান্ত্রিক রাজনৈতিক ধারাবাহিকতায় 1949 সাল থেকে দীর্ঘ ধারাবাহিকতায় বাঙালি জাতির ইতিহাসের যা কিছু গৌরবময় অর্জন সব আওয়ামী লীগের নেতৃত্বে এসেছে। আমি সেই দলকে রিপ্রেজেন্ট করি, সেই দলের একজন কর্মী। আর দেশের ভিতরে তো চরম অশান্তি, আইন শৃঙ্খলা নাই, প্রশাসন নাই, বিচার বিভাগ নাই, ভয়াবহ নৈরাজ্য। আপনি এই সরকারকে ব্যর্থ বলছেন। সরকার তো 35% থেকে 20% নিয়ে এসছে। কি কি গোপন চুক্তি হয়েছে সেটি না বললেও দেশের মানুষ তো দৃশ্যত এক ধরনের বলা হচ্ছে যে সরকার সাকসেসফুল হয়েছে। ইউনূস সাহেব অনেক ধন্যবাদ দিচ্ছেন, অনেক খুশি, কূটনৈতিক বিজয়। এই সম্পর্কে আপনার আর কিছু বক্তব্য আছে কিনা? অবশ্যই, কারণ এ সরকার তো ঘুষ দিয়ে কমিশন শর্ত সাপেক্ষে করছে। যেমন বাংলাদেশে এখন কোন বোয়িং কেনার দরকার আছে? 25টা বোয়িং কিনে 25টা হ্যাঁ, সেই 25টা বোয়িং নোয়াখালী যাব। আমি ফেসবুকে দেখছি নোয়াখালী, নরসিংদী, গোপালগঞ্জ 50 টাকা এই বোয়িং কেনার নামে এটা প্রকারান্তরে ঘুষ দেওয়া। ইউনূস সাহেবের আবার একটা ভালো যোগ্যতা আছে, লবিস্ট নিয়োগ করতে হয় কিভাবে। তিনি টাকা ইসরায়েলকে দিয়েছিলেন, ক্লিনটন ফাউন্ডেশনকে টাকা দিয়েছিলেন। নোবেল তিনি কিভাবে কিনেছিলেন এটা মানুষ অন্তত অনুধাবন করতে পারে। তারপরেও শুল্কের উপর যে আজকের যে ট্যাক্সটা উনি কমিয়েছেন, শেখ হাসিনা আমলে কি এই ট্যাক্স ছিল? আমি তুলনা করব শেখ হাসিনা আমলে কি ছিল, তার চেয়ে অনেক বেশি ট্যাক্স। তাহলে আপনি করলেনটা কি? আপনি তো শেখ হাসিনার চেয়ে ভালো কিছু মানুষকে দেখাতে পারলেন না। গম কিনবে নাকি আমেরিকা থেকে, গম কিনবে নাকি আমেরিকা থেকে প্রচুর, এবং সেখান থেকে পচা গম আনবে। যে গমগুলো অতীতে ফ্রি দেওয়া হতো, গরিব মানুষদের ফ্রি দেওয়া হতো, সেই গম এখন টাকা দিয়ে কিনবে। কারণ ইউনূস সাহেব তো সুদের ব্যবসা করেন, উনি টাকা দেওয়া এবং নেওয়া এটাই উনি বোঝেন। এই যে যারা 8 তারিখ, 5 তারিখ, 3 তারিখ করতেছে, এদের কারোই লিগাল কোনো ম্যান্ডেট নাই। এরা কেউ কিছুই না। এদের যত ঘোষণাই দিক না কেন, কোনো লিগাল অথরিটি তাদের নাই। এই ঘোষণা দিয়ে তাদের নতুন কিছু সৃষ্টি করার কোনো সুযোগ নাই। আচ্ছা, এখন আমি বলি, এখন আপনি বলছেন কোনো সুযোগ নাই, কিন্তু তারা তো 1 বছর ক্ষমতায় থেকে গেছে এবং অনেক কিছুই পরিবর্তন ঘটাচ্ছে, এবং এই ক্ষেত্রে আওয়ামী লীগের কিছু করার নেই, কিছু করার নেই না। দেশের মানুষ কিন্তু কিছু কিছু লোকদের বিভ্রান্ত করছিল, যেন উমামা ফাতেমা তাদের বৈষম্য বিরোধীর মুখপাত্র, সে বলছে আমরা প্রতারিত হয়েছিলাম। নীলা ইসরাফিল বলছেন প্রতারিত হয়েছিলাম। আজকে চট্টগ্রামের এক নেত্রী বলছে প্রতারিত হয়েছিলাম। চিত্রনায়িকা বাঁধন তিনি বলছেন যে না, এরা যে দল করবে, এরা যে উপদেষ্টা হবে, এ কথা আমাদের বলা হয়নি। আবার ওই যে ইনকিলাব মঞ্চের হাদি, সে বলছে যে তখন তো এই কথা ছিল না। এখন মানুষের বিভ্রান্তি কেটে গেছে, সবাই বুঝতে পারছে এটা। কাজে আমাদের অনেক সময় মনে হইছে যে ঠিক আছে, আমাদের সম্পর্কে অনেকের অনেক ভুল ধারণা আছে, অভিযোগ আছে, মানুষ দেখুক কি আরামায় সেরা দিতে পারছে। মানুষ উদ্বিগ্ন, উৎকণ্ঠার মধ্যে আছে। 3, 5 এবং 8 তারিখ তিনটা বিশেষ দিন। এই দিনগুলো উপলক্ষে সরকারও একটা বিশেষ ব্যবস্থা নিয়েছে। পুলিশ বাহিনীকে নির্দেশ দিয়েছে, আইন শৃঙ্খলা বাহিনীকে বলেছে যে একটা বিশেষ অভিযান পরিচালনা করার জন্য। সেই ক্ষেত্রে আওয়ামী লীগের অনেক নেতাকর্মী গ্রেফতার হচ্ছেন, অনেককে
তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে। আবার কথিত একটা ষড়যন্ত্রের কথাও তারা বলছেন যে একটা গোপন বৈঠক হয়েছে ঢাকা শহরে আইন শৃঙ্খলা বাহিনীর সামনে, গোয়েন্দাদের সামনেই হয়েছে, সেনাবাহিনীর একজন মেজরকে আটক করা হয়েছে এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অর্থাৎ এই 3টা দিন নিয়ে কিন্তু দেশের পরিস্থিতি ভালো যাচ্ছে না। আপনার মূল্যায়ন একটু জানতে চাই। জি দেখুন, আমরা এখন শোকের মাসে আছি, আমরা মানসিকভাবে শোক বিহ্বল। আমরা বলতে মুক্তিযুদ্ধের বাংলাদেশে যারা বিশ্বাস করে, সে আওয়ামী লীগ, ন্যাপ, ওয়ার্কার্স পার্টি, জাতীয় পার্টি, যে যে দল করুক না কেন, মুক্তিযুদ্ধের বাংলাদেশকে যারা বিশ্বাস করে তারা সবাই শোক বিহ্বল। কারণ আমরা পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্তি পেয়েছি, যার জন্য সেই মানুষটাকে এইরকম একটি মাসে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। এবং এইরকম একটি মাসে 21শে অগস্ট 2004 সালে বঙ্গবন্ধু কন্যাকে হত্যার চেষ্টা করা হয়েছিল, 23 জনকে হত্যা করা হয়েছিল। এইরকম একটি মাসে আরেকটি দিনে সারা বাংলাদেশে সিরিজ বোমা নিক্ষেপ করা হয়েছিল এবং নিক্ষেপকারীরা বলছিল যে আমরা কাগজি আইন মানি না, তারা তাদের মতো করে আইন করতে চায়। কাজে এই মাসটা আমাদের জন্য খুব সুখের মাস না, খুবই বেদনার মাস। এবং 2024 সালের এই মাসে গণতান্ত্রিক ভাবে নির্বাচিত একটি সরকারকে উচ্ছেদ করে, এবং উচ্ছেদের পূর্বে শব্দটা ব্যবহার করতে হবে মেটিকুলাস ডিজাইন করে, এটাকে আমি যদি বাংলায় এর ভাবার্থ বলি, সুপরিকল্পিত ষড়যন্ত্রের মধ্য থেকে উচ্ছেদ করে বাংলাদেশে জঙ্গি স্টাইলে হামলার ভিতর থেকে নতুন করে ক্ষমতা দখল করেছিলেন এই যে ইউনূস সাহেব এবং তার পারিষদবর্গ। এই তারা দখল করার পরে তাদের 1 বছর পূর্তি হতে যাচ্ছে। এই 1 বছরে তারা বাংলাদেশটাকে মোটামুটি নাম বাংলাদেশ থাকলেও প্রায় পাকিস্তান এর কর্মকাণ্ডের স্টাইলের দিকে নিয়ে গেছে। তাদের কৃতকর্ম, যেমন আমাদের পরাজিত সেই হায়নাদের দেশ পাকিস্তান, এখন তারা অবাধে বাংলাদেশে আসা যাওয়া করতেছে, তাদের জেনারেলরা আসতেছে, তাদের সঙ্গে দহরম মহরম। আমাদের মুক্তিযুদ্ধে যারা বিরোধিতা করছিল তাদের সঙ্গে এখন সুসম্পর্ক। অনেক আশ্বাস শুনিয়েছিল এরা, এখন সেই আশ্বাসের কোনো বাস্তবতা দেখা যাচ্ছে না। মানুষ, বাংলাদেশের সংবিধানের 15 আর্টিকেল বলা হয়েছে মানুষের মৌলিক কিছু চাহিদা, অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা, আজকে সেগুলো সব ভুলুণ্ঠিত হয়ে যাচ্ছে। আজকে শিল্প কলকারখানা বন্ধ হয়ে যাচ্ছে, নারীর অধিকার নাই, রাস্তায় বের হতে পারছে না, নারী কর্মস্থল থেকে বেকার হয়ে যাচ্ছেন, সাধারণ মানুষ বেকার হয়ে যাচ্ছেন, দেশের উন্নয়ন স্থিমিত হয়ে গেছে, ব্যাংকের টাকা নিয়ে বিভিন্ন জায়গায় ব্যয় করা হচ্ছে যেগুলো অপ্রয়োজনীয়, আমাদের ব্যাংকের রিজার্ভ শূন্য কোঠায় চলে আসছে। সবকিছু মিলে বাংলাদেশ এখন একটা শরণাতীতকালের অস্থিতিশীল পরিস্থিতিতে, দেশে কোনো আইন শৃঙ্খলা নাই, দেশের ভিতরে কোনো প্রশাসন আছে বলে মনে হয় না, বিচার বিভাগ এখন আজ্ঞাবহ, প্রশাসনে কারু কথা কেউ শুনছে না, মবের রাজত্ব কায়েম হয়েছে। এটা কি বলে, আগে বলতো মগের মুল্লুক, এখন এটা মবের মুল্লুক। মবটা অনেকে বোঝেন না, এই জন্য বাংলায় বলি, উচ্ছৃঙ্খল লোকদের প্রভাবে যেখানে যার যা ইচ্ছা সেইভাবে বাংলাদেশটা চলছে। আর এই কাজটা করার জন্য যে একটা পরিকল্পিত ষড়যন্ত্র ছিল, সেই ষড়যন্ত্রের নির্মম শিকার যারা হয়েছিলেন, রাষ্ট্রীয় দায়িত্ব পালন করা পুলিশ এবং অন্যান্য প্রজাতন্ত্রের কর্মচারীরা, বিভিন্ন সাধারণ মানুষ, তাদেরকে হত্যাকারীদের বিচার করা যাবে না এ জাতীয় একটা নোটিশ দিয়েছিলেন এই ইউনূস সরকার। ইউনূস সরকারের ওই নোটিশটার প্রেক্ষিতে তাদের বিচার করা যাবে না এটা বলছেন। আবার ওনারা যারা এই কাজটি করেছেন তাদেরকে মহাতি মহান হিসাবে গুরুত্ব দিতে হবে। এই জন্য আমি একটা ফেসবুক থেকে প্রাপ্ত একটা ডকুমেন্টে দেখলাম যে জাতীয় নাগরিক পার্টি তারা কিছু অঙ্গীকারনামা দিয়েছে। সেই অঙ্গীকারনামাটা হলো 7টা অঙ্গীকারনামা। এর ভিতরে একটা অঙ্গীকারনামা হচ্ছে তাদের ঘোষণা করতে হবে জুলাইয়ের ছাত্র আন্দোলনের ওই সফলতাকে বলতে হবে দ্বিতীয় স্বাধীনতা। তা পৃথিবীর কারো দ্বিতীয় স্বাধীনতা আছে বলে আমি শুনিনি। দ্বিতীয়টা হচ্ছে ছাত্র আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছে তাদেরকে যে দল করেছে সেই দলটাকে স্বীকৃতি দিতে হবে যে এদের নেতৃত্বে দ্বিতীয় স্বাধীনতা আসলে এনসিপি, যেটাকে ধরেন অ্যাডভোকেট ফজলুর রহমান বলে ন্যাশনাল চিলড্রেন পার্টি, আবার যা আমাদের সিনিয়র সাংবাদিক আজিজ সাহেব বলে ন্যাশনাল ক্রিমিনাল পার্টি, আবার একজনকে শুনলাম ন্যাশনাল না এটা নগদ চাঁদা পার্টি, এরকম ভাবে নাম। থার্ড হচ্ছে তারা বলছেন যে তারা যত কাজ করেছেন আইন সিদ্ধ বা আইন বহির্ভূত মানে বেআইনি আইনি যত কাজ করছেন এটা নিয়ে কোনো কোশ্চেন করা যাবে না। ওই যে বঙ্গবন্ধুর খুনের পরে যে ইন্ডেমনিটি ওই রকম যে কোনো কোশ্চেন করা যাবে না, এটাকে মাফ করে দিতে হবে রাষ্ট্রের স্বীকৃতি। নেক্সট বলছে 1971 সালের মুক্তিযোদ্ধাদের যে মর্যাদা
ওনাদেরকেও সেই মর্যাদা দিতে হবে। ৭১-এর মুক্তিযোদ্ধাদের মর্যাদা ওনাদেরকে দিতে হবে। নেক্সট বলছেন নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ, হাসনাত আব্দুল্লাহ, সার্জিস আলম, আক্তার হোসেন, মাহফুজ আলম, নাসিরউদ্দিন পাটোয়ারকে বীর শ্রেষ্ঠ খেতাব দিতে হবে। এখন মুক্তিযুদ্ধের সময় ইসমাইল ভাই যারা যুদ্ধ করতে গিয়ে জীবন উৎসর্গ করে দিয়েছেন, মারা গেছেন এবং যুদ্ধরত অবস্থায় তাদেরকে বীর শ্রেষ্ঠ উপাধি দেওয়ার কথা ছিল এবং সেটা দেওয়া হয়েছে। এখন ওরা যে কয়জন বেঁচে আছে এই বেঁচে থাকাদের দিতে হবে, আর ওরা তো কোনো যুদ্ধ করে নাই। আর ওদের এই আন্দোলনকে আমি যুক্তির খাতিরে ধরি, এই আন্দোলনে যারা মারা গেছে ওরা যদি প্রস্তাব করতে যে তাদের বীরশ্রেষ্ঠ উপাধি দিতে হবে, তা না, ওরা বলছেন যে যারা আমরা বেঁচে আছি এই কয়জন বীর শ্রেষ্ঠ, শ্রেষ্ঠ মানে বেঁচে থাকা অবস্থা তাদের শ্রেষ্ঠ বলতে হবে। নেক্সট বলা হয়েছে আন্দোলনে নিহতদের পরিবার, অংশগ্রহণকারী বীরশ্রেষ্ঠ বীর বিক্রমের পরিবার সকলকে সরকারি চাকরিতে সুযোগ দিতে হবে, আর আহত নিহতদের পরিবারদের সুযোগ সুবিধা দিতে হবে। আর আগামী জাতীয় সংসদ নির্বাচনে তাদের জন্য 30টি আসন রিজার্ভ করে রাখতে হবে। তোরা আন্দোলন শুরু করছিল যে কোনো রিজার্ভেশন থাকবে না, কোটা পদ্ধতি থাকবে না। এখন ওরা বলতেছে যে চাকরিতে কোটা থাকবে, আমাদের মুক্তিযোদ্ধা বানাইতে হবে, সংসদে কোটা থাকবে। তবে সংসদেরটা এক শ্রেণীর যুক্তিযুক্ত, কেননা এরা তো ইলেকশন করলে কেউ ইউনিয়নের চেয়ারম্যান হইতে পারবে না। কাজে যদি কোটা করে 30টা এমপি সিট রিজার্ভ করাইতে পারে তাহলে মোটামুটি এটা গতি হতে পারে। এই বাচ্চা ছেলেদের, এই পাকনা পোলাপানদের এইরকম হতে পারে। এটা হলো এদের দাবি।